স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। এদিকে আজ বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনীতি, কারিগরি সহায়তা সহ নানা বিষয়ে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা হয় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সংকট নিয়েও। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিস্তার ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার, এইটা দ্রুত কাজ শুরু হবে। তিনি জানান, ডক্টর ইউনূস ও শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। চীনা প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করবে তার দেশ। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। চীনে বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারার রফতানির সম্ভাবনার কথাও জানান শফিকুল আলম। মে, জুন, জুলাই, আগস্ট, সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট, চায়না এক্সপোর্টটা শুরু হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে বিনিয়োগ সংলাপে তিনি এই আহ্বান জানান। বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে আশ্বাস দেন এ সংক্রান্ত যে কোনো সমস্যার দ্রুত সমাধানের। 4 দিনের চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই তুলে ধরেন পরিবর্তিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার চিত্র। নতুন বাংলাদেশে আপনাদের বিনিয়োগের আহ্বান জানাই। আমরা বিনিয়োগের হাব হতে চাই। এখানে পণ্য তৈরি করলে বাংলাদেশ ছাড়াও নেপাল, 7 সিস্টার ও ভুটানের বাজার সহ পুরো বিশ্ব বাজারে তা বিক্রি করা সম্ভব। আমাদের তরুণ জনগোষ্ঠীর কোনো কমতি নেই। তারা দ্রুত শিখতে পারে। সংযোজন কারখানা বা প্রযুক্তি কারখানা, যে কোনো ব্যবসার জন্য বাংলাদেশকে আপনারা বিবেচনায় রাখতে পারেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগে নানা জটিলতার কথা জানান চীনা বিনিয়োগকারীরা। জবাবে প্রধান উপদেষ্টা জানান, গেল 8 মাসে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে। সূচনা হয়েছে বড় পরিবর্তনের। বিনিয়োগ সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। এজন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। 8 মাসে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের সূচনা হয়েছে। এ পরিবর্তনে আপনাদেরও অংশ নেয়ার আহ্বান জানাই। বাংলাদেশে বিনিয়োগ উভয় দেশের জন্যই লাভজনক হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সুরেই কথা বলছে, এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে একই অনুষ্ঠানে বিএনপির নেতা ইশরাক বলেন, ক্ষমতার যাওয়া মুখ্য বিষয় নয়, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিএনপির যত সংগ্রাম। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করে বিএনপি। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ক্ষমতায় যাওয়া মুখ্য বিষয় নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বিএনপির যত সংগ্রাম। আমরা
একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। একই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। স্বীকার করেন, ৫ই আগস্টের পর দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের। এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই আন্দোলনে হতাহতের তালিকা করে দ্রুত শহীদ পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। আজকের যিনি প্রধান উপদেষ্টা, এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। যতই ঈদ ঘনিয়ে আসছে, রেলপথে বাড়ছে যাত্রীর চাপ। আর ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন এই ভেবেই খুশি যাত্রীরা। সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতে এবং ট্রেন স্কেজুল যেন কোনোভাবেই বিপর্যয় না ঘটে সে বিষয়ে সচেষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ। দুদিন বাদেই ঈদ, চাপটাও পড়েছে বেশ। তবে ভিড় হলেও নির্ধারিত সময়ে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। আর তাই তো ভোগান্তি আর দুর্ভোগের ছিটে ফোটাও নেই যাত্রীদের মাঝে। নেই অগ্রিম ও স্ট্যান্ডিং টিকিট, কিন্তু যেতে হবে বাড়ি, সেটা যেভাবেই হোক। তাই তো ছাদে ওঠার এমন চিত্র দেখা গেল কমলাপুর রেল স্টেশনে, যদিও পরে তাদের ছাদ থেকে নামিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। ভোগান্তিবিহীন ঈদ যাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা। আমি এয়ারপোর্ট থেকে অনেক ভিড় হয়, এখানে কমলাপুর চলে আসলাম। আসার পরে দেখলাম যে এখানকার অবস্থা খুবই ভালো। আইন কানুন দেখে অনেক ভালো লাগছে যে একবারে সরকার তেমন না থাকার কারণেও কোনো অসুবিধা নাই, যাত্রীদের অনেক হচ্ছে, সুবিধাই হচ্ছে। এবছর তুলনামূলকভাবে আসলে অনেকটাই ফাঁকা, তো সবাই বাড়িতে যাচ্ছে, খুশিতে ঈদ করবে। আমি দাদুর বাড়িতে খেলা দিয়ে খেলবো। গাদাগাদি করে গেলেও কোনো কষ্ট হয় না, ঈদে বাড়িতে যাবে, সবার সাথে দেখা হবে। ভিড়টা ট্রেনের মধ্যে কম, এটা হয়তো বা টাইমলি ট্রেন ছেড়ে যাওয়ার কারণে। আগেই ভয় পাইতেছিলাম আজকে আসার জন্য, এরকম কিছুই নাই, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে শেষ পর্যন্ত স্বস্তির আমেজ ধরে রাখতে চায় তারা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির পাশাপাশি শিডিউলের বিষয়েও সচেতনতার কথা জানান এ রেল কর্মকর্তা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের টানা ছুটির কারণে অন্যবারের মতো চাপ নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে। স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন কর্মজীবীরা। তবে মহাসড়কে চাপের কারণে বাস আসতে দেরি হচ্ছে কিছুটা। এদিকে বেশি ভাড়া নিলে প্রয়োজনে বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে যাচ্ছেন মানুষ। তবে ঢাকার বাস কাউন্টারে তেমন একটা চাপ নেই, তবে আছে সূচি বিপর্যয়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ নেই, তবে সড়কপথে যানজটের কারণে বাস আসছে না ঠিক সময়ে। মহাখালী বাস টার্মিনালের সামনে এলোমেলো গাড়ি রাখায় বাস ঢুকতে সমস্যা হচ্ছে ভেতরে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি যাত্রীদের। সকাল থেকে দেখতেছিলাম কোনো আইনশৃঙ্খলা বাহিনীর রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি এলোমেলো দাঁড়িয়ে রয়েছে, আসতে পারতেছিল না। রাস্তায় দেখা যাচ্ছে জ্যামের কারণে টাইমলি আসতেও পারছে না, এই জন্য আমাদেরকে লাইনে দাঁড়িয়ে ওয়েট করা লাগছে আর কি। বাট টিকিট পাওয়ার পরে দিয়েও আমাদের অলমোস্ট 40 মিনিটসের মতো ওয়েট করতে হচ্ছে, কারণ আমাদের যে গাড়ির নাম্বার, ওই গাড়িটা এখনো এসে পৌঁছায়নি। আগে যেরকম দাম ছিল এখন ঠিক সেরকমই, কোনো দাম ভাড়া বাড়ানো হয় নাই। শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব। হুঁশিয়ারি দেন বেশি ভাড়া নিলে ব্যবস্থার। টার্মিনালের অবস্থা ভালো, যদি আমি তো বাস উঠে দেখলাম তারা তো বেশি ভাড়া নিচ্ছে। যদি বেশি ভাড়া নেয় আমরা আইনের ব্যবস্থা নিব, রোড পারমিট ক্যান্সেল করে দিব, ড্রাইভারের এই কাগজপত্র নিয়ে নিছে সব ক্যান্সেল করে দিব। বেশি ভাড়া নেওয়ার অভিযোগে একটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন খবরে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের দাবি, ঢাকা ফেরার সময় খালি বাস আসায় 100 টাকা বেশি নিচ্ছেন তারা। যে জায়গা 483 টাকা ভাড়া, ওই জায়গা 150 টাকাও নেই। আমরা যাচ্ছি 200 টাকা, 150 টাকা, 180 টাকা ভাড়া নেই।
আর ওখানে ঈদের বাজার আমরা যদি 100 টাকা বেশি নিতে পারি তাহলে কি করবো আমরা? 100 টাকা আমরা বোনাস দিতেছি, আইতে সময় খালি আইতে হয় আমাদের গাড়িটা, তেল নিতে হয়, মালিকের গ্যাস দিতে হয়, আমার বেতন নিতে হয়, আমার কি বেত চলবো না মামা? আজকের অনুযায়ী আমরা 100 টাকা বেশি নিতেছি, আর ঈদের টাইমে 100 টাকা তো বড় কিছু না। মহাখালী বাস স্ট্যান্ডে শৃঙ্খলার কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। পরীক্ষা করা হচ্ছে প্রশিক্ষিত কুকুর দিয়ে, নিয়ন্ত্রণ করা হচ্ছে যত্রতত্র পার্কিংও। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এবারের ঈদ যাত্রায় সড়কগুলোতে যানবাহনের চাপ কিছুটা থাকলেও অনেকটা নির্বিঘ্ন যাত্রাপথ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দেখা গেছে গাড়ির চাপ। নবীনগর ও বাইপাইল পয়েন্টে যাত্রী ওঠানামার জন্য যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। এই অংশটুকু পার হলেই উত্তরের যাত্রাপথ এবার স্বস্তিদায়ক। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখা গেছে মোটরসাইকেলের ঢল। প্রতিবার উত্তরের ঈদের যাত্রায় যানজট আর ভোগান্তি হলেও এবারে চিত্র ভিন্ন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। নবীনগর চন্দ্রা এবং বাইপাইল মহাসড়কে যান চলাচল কিছুটা ধীরগতি রয়েছে। এছাড়া চন্দ্রা এলাকাতেও দেখা গেছে কিছুটা যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে 13 কিলোমিটার এলাকা জুড়ে চট্টগ্রাম-গ্রামী লেনে যানজটের ভোগান্তিতে ঘরমুখো মানুষ। ঢাকা মাও এক্সপ্রেসের ভোর থেকে দেখা গেছে মোটরসাইকেলের দীর্ঘ সারি। টোল প্লাজায় কিছুটা সময় আটকে থাকলেও পরের যাত্রা স্বস্তির। এখন মোটামুটি ফাঁকা, আগে 2-3 দিন খুব যানজট ছিল। এ পর্যন্ত কোথাও কোনো জ্যামে আটকাই নাই, রোডেও কোনো ঝামেলা হয় নাই। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল করছে স্বাভাবিক গতিতে। নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। গাজীপুরের দুটি মহাসড়ক ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে বাড়তি গাড়ি ও মানুষের চাপ। তবে চন্দ্রার ফ্লাইওভারের ঢালে কিছুটা জটলা রয়েছে। তার পরিস্থিতি মোটামুটি অনেক আগের চেয়ে অনেক ভালো, বুঝছেন? রাস্তার পরিস্থিতি ভালোই, জামঘাট এরকম একটা হিউজ প্রেশার ছিল এবং এটা আপাতত রিলিজ হয়েছে। এখন কোনো যানজট ওই রকম পর্যায়ে নাই। স্বস্তির যাত্রা নিশ্চিতে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছে ঘরমুখা মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদযাত্রায় ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে চাপ বাড়লেও যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নবীনগর ও বাইপাইল পয়েন্টে যাত্রী ওঠানামার জন্য যান চলাচল কিছুটা ধীরগতি রয়েছে। সাভারের বাইপাইলে রয়েছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী, চলে যাচ্ছি তার কাছে। শফি, মহাসড়কে এখন কি পরিস্থিতি দেখছেন, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন কিনা তাদের তৎপরতাও জানাবেন। মহাসড়কের পরিস্থিতি যদি বলি, যেমনটি আমরা সকালে বলেছিলাম যে এই মহাসড়কগুলি ফাঁকা ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মহাসড়কে কিন্তু যাত্রীদের চাপটা বাড়তে দেখেছি আমরা। এবং এই দুপুরেও কিন্তু আমরা দেখেছি যে এই নবীনগর চন্দ্রা মহাসড়কে যথেষ্ট পরিমাণ গাড়ি রয়েছে। যদিও পরিবহন শ্রমিকদের দাবি যে অন্যান্য সময়ের তুলনায় এবছর কিন্তু যাত্রীদের চাপ অনেকটাই কম। এবং এই নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এবং নবীনগর এই দুটি বাস স্ট্যান্ড এলাকায় যেমনটি বলছিলাম যে এখানে যেহেতু যাত্রী ওঠানামা করা হয়, এই ক্ষেত্রে এই অংশটুকুতে একটু যানবাহনের ধীরগতি রয়েছে। এছাড়া কিন্তু সাভারে এখন পর্যন্ত আমরা কোথাও কোনো যানজটের লক্ষণ দেখতে পাইনি। এবং এই যেহেতু এবার ঈদের ছুটি শুরু হয়েছে অনেক আগে থেকেই, এবং এই অঞ্চলের যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের পোশাক কারখানাগুলো 25 তারিখ থেকে ধাপে ধাপে ছুটি দেওয়ার ফলে অনেকেই কিন্তু আগেভাগেই বাড়ির পথে যাত্রা শুরু করেছিলেন। তাই এই সময়টিতে ঈদ যাত্রার এই সময়টিতে যে পরিমাণ যাত্রীদের ঢল নামার কথা ছিল সেটি কিন্তু এ সময় হয়নি। এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু আমরা যেহেতু এই অঞ্চলটিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান, এবং এই চলমান উন্নয়ন কাজের জন্য কিন্তু সড়কের বিভিন্ন পয়েন্টে কিছুটা সংকীর্ণ হয়ে যাওয়াতে এখানে যানজটের একটি আশঙ্কা ছিল শুরু থেকেই। তবে পুলিশ প্রশাসনের কর্মদক্ষতা এবং তাদের বিকল্প বেশ কিছু পদ্ধতির কারণে এই অংশে কিন্তু আমরা এখন পর্যন্ত যানজট দেখতে পাইনি। এবং নির্বিঘ্নেই বলা যায় যে সাভার অঞ্চল অতিক্রম করছে এখানকার যেসব পরিবহন রয়েছে সেগুলো। তবে এর পাশাপাশি একটু ভিন্ন চিত্রের কথাও বলে রাখি যে এখানে আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা বলছিলেন যে যানজট বা অন্য ধরনের ভোগান্তি না থাকলেও এখানে কিন্তু আসলে ভাড়া নিয়ে একটি অভিযোগ তারা তুলছেন যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যেটি আসলে প্রতি ঈদেই করা হয়ে থাকে। এবং যাত্রীরা বলছেন যে শুধুমাত্র প্রশাসনের লোকজন যানজট নিরসনে কাজ করে যাচ্ছে, সেখানে ভাড়া যে বাড়তি আদায় করছে সেদিকটি কিন্তু কারো নজরে নেই। তারা দাবি জানাচ্ছিলেন যে বাড়তি ভাড়াটি প্রশাসনের নজরে আনা হয় এবং তারা যেন
ন্যায্য যে ভাড়া সেই ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছাতে পারে। এবং এই দিকটির থেকে যদি বলি যে এখানে যেসব যাত্রী মনে করছেন যে ভাড়াটা অনেকটাই বাড়তি, তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খোলা ট্রাক বা পিকআপে করেই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এই রোজার মধ্যে তপ্ত দুপুরেই আমরা দেখতে পাচ্ছি যে একটি পিকআপ ভরে সেখানে লোকজন জড়ো। ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ মুসলিম উম্মার কাছে দিনটি বায়তুল জুমাতুল বিদা নামে পরিচিত। এর মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়ে থাকে। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অত্যাধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোতে মর্যাদা আরও অনেক বেশি। এদিন মসজিদে মসজিদে জুম্মার খুতবার রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি জুম্মার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়। ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। এছাড়া বাড়তি মাছের দরও। বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। ঈদ উপলক্ষে বাজার তদারকি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে মাংসের চাহিদা বাড়ে, তাই মাংস কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 220 টাকা, সোনালী মুরগি 330 টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্রয়লার আজকে 220 টাকা, আগে তো আমরা 200 টাকা বিক্রিও করছি, তো 20 টাকা বাড়ছে প্রত্যেকটা মুরগি কেজিতে। সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। মানভেদে প্রতি কেজি বেগুন 80 থেকে 120 টাকা, ঢেঁড়স, করলা, ঝিঙ্গা প্রতি কেজি 100 থেকে 120 টাকা, পটল প্রতি কেজি 80 থেকে 100 টাকা, দেশি শসা 100 টাকা এবং বরবটি 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। লেবুর হালি 100 থেকে 160 টাকা। মার্কেট বেশি বর্তমানে আজকে 4-5 দিন ধরে একটু দাম একটু বেশি দিকেই। গত সপ্তাহ হিসাবে তো পরে 15-20 টাকা বেশি। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মাছের দাম। কেমন 20-50 টাকা, 100 টাকা কেজিতে বেশি। মাছ কম, কাটে মাছ কম। বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি ক্রেতার। সিন্ডিকেট আছে কিনা কি জানি না। হ্যাঁ, এত দাম বাড়বে কেন, এটা তারাই ব্যবস্থা করতে পারবো, গভর্নমেন্ট সম্ভব। এগুলাকে আপনি বাজার মনিটরিং করা দরকার, তারপরে হচ্ছে আপনি ক্রয় ক্ষমতার সাধনে আনা দরকার, যে মানুষ যাতে সাধারণ জনগণ যাতে পায়। তবে স্থিতিশীল আছে আদা, রসুন, ডিম সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ কেনাকাটার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানসুমা আফরোজ নীলিমা। নীলিমা, ঈদ কেনাকাটার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ আফরিন আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি রাজধানীর অন্যতম জনপ্রিয় একটি শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কীরকম হয়েছে ক্রেতা সমাগম। যেহেতু রমজানের সর্বশেষ জুম্মাবার আজকে জুমাতুল বিদায়, অর্থাৎ রমজানের শেষ শুক্রবার, এরই মধ্যে কিন্তু জমজমাট হয়ে উঠেছে শপিং কমপ্লেক্সগুলো এবং বিপণী বিতানগুলো কিন্তু ক্রেতা সমাগমে ভরে উঠেছে। সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে চলছে বিকেল, এবং এই বিকেলের আগেই কিন্তু জুম্মার নামাজের পরপরই কিন্তু মুসল্লিরা থেকে শুরু করে নরনারী সবাই কিন্তু এখানে সমবেত হয়েছে তাদের সর্বশেষ যে ঈদ শপিং করার জন্য। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট বড় সবাই কিন্তু পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে এখানে এসেছে তাদের সর্বশেষ যে ঈদের কেনাকাটা। আমরা এরই মধ্যে কথা বলবো একজন পরিবারের সাথে, তো আমরা একটু জানার চেষ্টা করব তারা কি কি কিনেছেন ঈদে, এবারের ঈদে কি কি কিনলেন এবং সর্বশেষ মুহূর্তে আসলে কি কি কেনাকাটা চলছে। আসলে আমাদের শপিং ইতিমধ্যে আমরা সম্পন্ন করে ফেলেছি, বাট কিছু কেনাকাটা বাকি ছিল, সেজন্য আজকে আসা। এরই মধ্যে আসলে গত বছরের তুলনায় এবছর আসলে প্রাইসটা কেমন দেখছেন, দামটা কেমন? কম্পারেটিভলি গত বছরের তুলনায় এবছর একটু হাই মনে হচ্ছে। চমৎকার একটি কথা শুনলাম, দূর দূরান্ত থেকে কিন্তু রাজধানীতে ভিড় করেছে ক্রেতারা এবং বিপণী বিতান, দূর দূরান্ত থেকে কিন্তু রাজধানীতে ভিড় করেছে ক্রেতারা এবং বিপণী বিতানগুলো কিন্তু ভরে উঠেছে ক্রেতা সমাগমে। ঠিক এরকমই খবর ছিল আমার কাছে। গত বছরের তুলনায় এবার দামটা একটু বেশি এমনই অভিযোগ করছেন অনেকে, কিন্তু শপিং মলগুলোতে কিন্তু ক্রেতা সমাগম রয়ে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আফরিন।
নীলিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঢাকার খবর শুনছিলাম, এবার ঈদ কেনাকাটার খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হচ্ছেন। আমিরুল, একটু জানাবেন যে আমরা ঢাকার বিপণী বিতানগুলোতে আসলে সেখানকার খবর জানছিলাম, খুলনাতে আসলে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের ঈদ কেনাকাটার কোনো খবর আছে কিনা আপনার কাছে? ঢাকার যে অবস্থা খুলনায় ওর ব্যতিক্রম না। খুলনায় যে সর্বস্তরের মানুষ যারা রয়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা যেমন আপনার পছন্দের পোশাক কিনছে আপনজনের জন্য, নিজের জন্য, অনুরূপভাবে যারা বিত্তবান আছে তাদের জন্য কিন্তু রয়েছে সেই অভিজাত যে শপিং মলগুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেখানে ছুটছেন। আমি রয়েছে খুলনার যে ডাকবাংলা মোড়, এখানটায় রেলওয়ে মার্কেট, সুপার মার্কেট, আলো সুপার মার্কেট, এখানটায় কিন্তু খেটে খাওয়া মানুষ যারা, তারাই কিন্তু এখানটায় যে তাদের কেনাকাটা, ঈদের উৎসবের যে পোশাক, সে পোশাক কিনে থাকেন। এবং এখানটায় কিন্তু ডাকবাংলার পাশে যে মার্কেটটি রয়েছেন, এখন কিন্তু ক্রেতারা ছুটছেন তাদের পছন্দের পোশাক কেনার পরে। এখন তাদের যে স্যান্ডেল, কসমেটিক্স এবং যে আতর, সুরমা, এগুলো যে কেনার যে অবস্থা সেগুলো, এবং শেষ মুহূর্তে এই বাজারগুলিতে, এই দোকানগুলিতে ভিড় বাড়ছে। এবং বিভিন্ন যে আয়ের মানুষ যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছুটছে, যেমন অনুরূপভাবে নিজের জন্য যেমন কিনছে, অনুরূপভাবে আপন জনের জন্য কিছু, সব মিলিয়ে বলা যায় খুলনা এখন শেষ মুহূর্তে বেচা কিনা ব্যস্ত সময় পার করছে খুলনা ক্রেতা বিক্রেতারা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।